সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। অর্থনীতি ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত তানিয়া, প্রভাষক অর্থনীতি, কাজী জহুরুল হক কলেজ। আজ আমি তোমাদের সাথে উৎপাদন এবং উৎপাদনের উপকরণ সমূহ সম্পর্কে আলোচনা করব। তো উৎপাদন বলতে স্বাভাবিকভাবে তোমরা কি বোঝো? স্বাভাবিকভাবে তোমরা না আমরা সবাই বুঝি কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। তো অর্থনীতিতে কিন্তু উৎপাদন বলতে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা বোঝায় না। আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমরা সবাই কিন্তু এটাও বিশ্বাস করি যে কোনো কিছুই মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া। তো একইভাবে অর্থনীতিতেও এটা বিশ্বাস করা হয় যে মানুষ কোনো কিছুই সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ পারে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বিষয়ে আকারগত, রূপগত বা কাঠামোগত পরিবর্তন সাধন করতে। ফলে অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝানো হয় প্রকৃতি প্রদত্ত বস্তুতে উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করার অর্থ হচ্ছে উপকারিতা পাওয়া, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তুর পরিবর্তন সাধনের মাধ্যমে যখন কোনো উপকার লাভ করা যায় সেই প্রক্রিয়াকেই অর্থনীতিতে উৎপাদন বলে। যেমন দেখো, তোমরা বেঞ্চে বসে ক্লাস করো, তাই না? এই বেঞ্চটা কোনো না কোনো মানুষ তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে? প্রথম গাছ কেটে, গাছ থেকে কাঠ তৈরি করে, কাঠ থেকে তারপরে বেঞ্চ তৈরি করেছে। তো এই বেঞ্চটা প্রথমত এসেছে কোথা থেকে? গাছ থেকে। তো গাছকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন। এই জন্য এই গাছটার রূপগত পরিবর্তন সাধন করে বেঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই বেঞ্চে বসে তোমরা উপকার পাচ্ছ, অর্থাৎ উপযোগ পাচ্ছ। ফলে অর্থনীতিতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত বস্তুতে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তো বিভিন্ন অর্থনীতিবিদও উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতিবিদ ড্যানিয়েল বি সুইটসের মতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত বস্তুতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলার জন্য যদি সেটাতে উপযোগ যোগ হয় তাহলে সেটাই হচ্ছে উৎপাদন। তারপরে অর্থনীতিবিদ মার্শাল বলেছেন যে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলার জন্য তার এমনভাবে পুনর্বিন্যাস করা যাতে সেটা অধিকতর কার্য উপযোগী হয়। তো আমরা অর্থনীতিবিদদের সংজ্ঞা থেকেও কিন্তু বুঝতে পারলাম যে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত বস্তুর উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তুতে কাম্যতা সৃষ্টি করা বা উপযোগ সৃষ্টি করা। তো এই উৎপাদন প্রক্রিয়ায় এই কাম্যতা বা উপযোগ বিভিন্নভাবে সৃষ্টি হয়ে থাকে। তো সেই রূপগুলো হচ্ছে, দেখো, প্রথমত রূপগত উপযোগ। রূপগত উপযোগের মাধ্যমে উৎপাদন হয়। তারপরে দেখো স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, দেখো সত্যগত উপযোগ, তারপরে দেখো জ্ঞানগত উপযোগ এবং সেবাগত উপযোগ। এই রূপগত উপযোগ হচ্ছে যখন কোনো বস্তু প্রকৃতি প্রদত্ত বস্তু রূপের পরিবর্তন সাধন ঘটানো হয়, সেই ক্ষেত্রে রূপগত উপযোগ পাওয়া যায় এবং এই প্রক্রিয়ায় উৎপাদন ঘটে। যেমন গাছ থেকে বেঞ্চ তৈরি হয়েছে, এটা কি গাছের রূপের পরিবর্তন হয়েছে, ফলে আমরা উৎপাদন পেয়েছি। আবার দেখো স্থানগত উপযোগ, আমাদের সবারই কিন্তু আম কম বেশি খুব প্রিয়, তাই না? তো আম সবচেয়ে ভালো হয় কোথায়? আমাদের দেশে রাজশাহীতে। তো রাজশাহী এলাকার মানুষের কিন্তু আমের মৌসুমে আম অতটা ভালো লাগে না, কারণ খেতে খেতে তাদের অতৃপ্তি এসে যায় হয়তো বা। কিন্তু ওই রাজশাহী এলাকার আম যদি আমাদের এলাকায় নিয়ে আসা হয় তাহলে আমাদের মানুষ কিন্তু খুব পছন্দের সাথে খুব তৃপ্তি সহকারে সেটা ভোগ করতে পারে। অর্থাৎ রাজশাহী এলাকার মানুষ আমের মৌসুমে আম থেকে উপকারিতা না পেলেও আমাদের এলাকার মানুষ কিন্তু উপকারিতা পাচ্ছে। ফলে এই যে উপযোগ সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে স্থানগত উপযোগ। এরপরে দেখো সময়গত উপযোগ। আমাদের এলাকায় দেখো ধান বা কলাইয়ের মৌসুমে কিন্তু মোটামুটি
মোটামুটি সবার ঘরেই ধান বা কলাই হয়। তো সেই সময় যেহেতু সবার ঘরে হয়, ওটার গুরুত্ব কিন্তু তখন প্রত্যেক ঘরের মানুষ বুঝতে পারে না। কিন্তু কিছু সময় পরে সবার ঘরে কিন্তু থাকে না, যারা অল্প পায় তাদেরটা কি হয়, শেষ হয়ে যায়। তখন যাদের বেশি হয় তারা যদি রেখে দেয়, তাহলে পরবর্তী সময়ে যাদের থাকে না তাদেরকে কিন্তু সেটা দিতে পারে। তো এই জন্য বা বেশি দামে সেটা বিক্রি করতে পারে, বা যাদের থাকে না তারা সেটা যাদের আছে তাদের থেকে নিতে পারে। যদি রেখে না দিত, পরবর্তী সময়ে কিন্তু যাদের নেই তারা নিতেও পারতো না, আর যাদের আছে তারা সেটা বেশি দামে বিক্রিও করতে পারতো না। এই যে সময়ের পার্থক্যের কারণে যাদের নেই তারা উপকারিতা পাচ্ছে, ফলে কি উপযোগ সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে সময়গত উপযোগের সৃষ্টি হয়েছে। তারপরে দেখো সত্যগত উপযোগ আছে। একটা দ্রব্য কোনো একজন ব্যক্তির প্রয়োজন না হলেও অন্য ব্যক্তির কিন্তু প্রয়োজন হতে পারে। যেমন ধরো একটা মোটর বাইক, এটা তোমার প্রয়োজন নেই কিন্তু তোমার বন্ধুর প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি যতদিন ওইটা স্বত্বাধিকারী থাকবে, এটা থেকে কিন্তু তুমি কোনো উপকার পাবে না। কিন্তু যেহেতু তোমার বন্ধুর দরকার হতে পারে, সেটার মালিক যদি সে হয়, তাহলে কিন্তু সে সেটা থেকে উপকার লাভ করতে পারবে, অর্থাৎ সে সেটা থেকে উপকার পাচ্ছে। এজন্য এখানে কি উপযোগের সৃষ্টি হয়েছে, সত্যগত উপযোগের সৃষ্টি হয়েছে। এরপর দেখো জ্ঞানগত উপযোগ। অনেকেই কিন্তু জ্ঞানের পিপাসা থাকে, জ্ঞান আহরণ করতে চায়, যে যত জ্ঞান লাভ করবে বা যে কোনো বিষয় সম্পর্কে যত বেশি জানবে তার কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এক্ষেত্রে সে জ্ঞান আহরণ করে উপকারিতা লাভ করছে। এজন্য এই জ্ঞান আহরণ করে যে উপকার পাচ্ছে, এটার নাম হচ্ছে জ্ঞানগত উপযোগ। দেখো আমাদের যদি অসুখ বিসুখ হয়, অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা কার কাছে যাই, ডাক্তারের কাছে। যদি আমরা কোনো ঝামেলায় পড়ি, যেমন মামলা মোকদ্দমা হয়, সেক্ষেত্রে আমরা কার কাছে যাই, উকিলের কাছে। তো আমরা কিন্তু এই যে অসুস্থতা বা মামলা মোকদ্দমার প্রবলেম নিজেরা সলভ করতে পারি না, এক্ষেত্রে আমাদেরকে ডাক্তার বা উকিলের কাছে কিন্তু যেতেই হয়। তো ডাক্তার বা উকিলের কাছে গিয়ে কিন্তু আমরা কি পাচ্ছি, উপকারিতা পাচ্ছি। তো এই জন্য আমাদের কোন উপযোগ সৃষ্টি হয়েছে, আমাদের সেবাগত উপযোগের সৃষ্টি হয়েছে। তো এই কয়ভাবেই হচ্ছে উৎপাদন হয়ে থাকে অর্থনীতিতে। তো এই উৎপাদনকে আমরা এক কথায় কি বলতে পারি, যে প্রকৃতি প্রদত্ত বস্তুর বিভিন্ন ধরনের রূপগত, আকারগত, কাঠামোগত পুনর্বিন্যাস সাধনের মাধ্যমে যদি আমরা কাম্যতা বা উপকারিতা পাই, তাহলে সেটাই হচ্ছে উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক উৎপাদনের উপকরণে। উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদন করার জন্য যে সকল বিষয় প্রয়োজন হয়, সে সকল বিষয়কে উৎপাদনের উপকরণ বলে। তোমাদের আগেও আমি বলেছি যে উৎপাদনের উপকরণ মূলত চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তোমরা কম বেশি সবাই হয়তো জানো যে উৎপাদনের উপকরণ চারটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ছাড়াও কিছু কিছু বিষয় কিন্তু উৎপাদন ক্ষেত্রে কাজে লাগে। যেমন হচ্ছে প্রযুক্তি। বর্তমান যুগ কি যুগ, বিজ্ঞানের যুগ, তাই না, প্রযুক্তির যুগ। তো প্রযুক্তি ছাড়া কোনো ধরনের উৎপাদন কিন্তু কল্পনা করা যায় না, ফলে উৎপাদন কিন্তু প্রযুক্তির উপরেও নির্ভর করে। দক্ষতা একটা বিষয় আছে, দক্ষতার উপরেও কিন্তু উৎপাদন নির্ভর করে। যদি শ্রমিক বা সংগঠকের, অর্থাৎ শ্রম বা সংগঠনের দক্ষতা যদি বেশি হয়, তাহলে উৎপাদনের উপর সেটা কিন্তু প্রভাব ফেলে। দেখো যে কাঁচামাল, যে কোনো ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন করতে কিন্তু কাঁচামালের প্রয়োজন হয়, তাই কাঁচামালও কিন্তু উৎপাদনের উপরে প্রভাব ফেলে। তো এবার আমরা একটু উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক রূপকে উৎপাদন অপেক্ষক বলে। আমরা যদি উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা এবার বলতে চাই, তাহলে যেহেতু উৎপাদন উপকরণের উপরে নির্ভর করে, সেহেতু আমরা কি বলতে পারি, যে উৎপাদনের উপকরণের উপরে উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক রূপকে উৎপাদন অপেক্ষক বলে। তোমরা উৎপাদন অপেক্ষকের জন্য এভাবে লিখতে পারি, কিউ ইকুয়াল ফাংশন অফ এল এ এল কে ও আর টি এ আর, এভাবে আমরা লিখতে পারি। কিউ দিয়ে উৎপাদন বোঝানো হয়েছে, কিউ দিয়ে কোয়ান্টিটি। আগেও আমরা কিউ দিয়ে চাহিদা বা যোগানের পরিমাণ শিখেছি। তো
তো এবার আমরা কিউ দিয়ে কোয়ান্টিটি অর্থাৎ উৎপাদনের পরিমাণ ধরবো। এরপরে এফ ফাংশন অর্থাৎ অপেক্ষকের চিহ্ন। এরপরে এল এ দিয়ে ল্যান্ড বোঝানো হয়েছে অর্থাৎ ভূমি। এল দিয়ে লেবার বোঝানো হয়েছে অর্থাৎ শ্রম। কে দিয়ে ক্যাপিটাল বোঝানো হয়েছে অর্থাৎ মূলধন। ও আর দিয়ে অর্গানাইজেশন বোঝানো হয়েছে অর্থাৎ সংগঠন। আর টি দিয়ে টেকনোলজি বোঝানো হয়েছে প্রযুক্তি। এ দিয়ে অ্যাপটিটিউড বোঝানো হয়েছে অর্থাৎ দক্ষতা। এবং আর দিয়ে র ম্যাটেরিয়াল বোঝানো হয়েছে যেটা কাঁচামাল। তো এই কয়টা বিষয়ের উপরে মূলত উৎপাদন নির্ভর করে। এই বিষয়গুলোই উৎপাদনের উপকরণ। তবে তোমাদের সিলেবাসে বা তোমাদের পড়ার বিষয়ে মানে যে বিষয়গুলো সামনে আছে সেখানে মূলত ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটা বিষয় হচ্ছে বেশি আলোচিত হয়েছে। ফলে আজ তোমাদের সঙ্গে আমি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এই চারটা উপকরণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ভূমিতে। ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে কোনো বস্তু যেটা থেকে উৎপাদন বা আয় পাওয়া যায় সেই সকল বস্তুকেই অর্থনীতিতে ভূমি বলা হয়ে থাকে। যেমন হচ্ছে জমি, যেটাকে আমরা বলি সূর্যের আলো, তারপরে নদীর স্রোত বা পানি, এগুলো হচ্ছে অর্থনীতিতে ভূমি, যেগুলো প্রকৃতি প্রদত্ত এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আয় উপার্জন করতে পারি। তো ভূমির কিছু বৈশিষ্ট্য আছে। ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমি কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। ভূমি হচ্ছে প্রকৃতির দান। দেখো, ভূমির যোগান স্থির, ইচ্ছা করলে কিন্তু মানুষ ভূমির যোগান বাড়াতে পারে না। তো এই ভূমির যোগানের বিষয়টি আমরা একটু রেখাচিত্রের মাধ্যমে দেখতে পারি। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে ভূমির পরিমাণ বা ভূমির যোগান এবং লম্ব অক্ষে ভূমির দাম দেখানো হলে এটা হচ্ছে ভূমির যোগান রেখা। তো দাম যতই বাড়ানো হোক না কেন ভূমির যোগান কিন্তু স্থির থাকবে। দেখো, ভূমির দাম যদি অপিয়ন হয় সেক্ষেত্রে ভূমির যোগান SL নট আছে, যেটা এ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। আবার কোনো কারণে যদি ভূমির দাম বেড়ে যায়, OP1 থেকে OP2 হয়, সেক্ষেত্রে কিন্তু ভূমির যোগান SL নটে স্থির থাকবে, যেটা বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। ফলে ভূমির যোগান রেখা সবসময় লম্ব অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ ভূমির যোগান স্থির থাকে। তবে দেখো, ভূমির কিন্তু আদি আর অক্ষয় শক্তি আছে। আর কোনো উৎপাদনের এমন উপকরণ নেই যেটার আদি আর অক্ষয় শক্তি আছে, অর্থাৎ সৃষ্টির সূচনাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ভূমি কিন্তু উৎপাদন দিয়েই আসছে। উৎপাদনের আর এমন কোনো উপকরণ নেই যেটার আদি আর অক্ষয় শক্তি আছে। তারপরে ভূমি, এক ভূমি থেকে অন্য ভূমির কিন্তু উর্বরা শক্তির পার্থক্য হতে পারে। প্রত্যেক ভূমিরই কিন্তু উর্বরা শক্তি একরকম হয় না। তো দেখো, ভূমিতে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিস্তারিত তোমাদের সামনের শিক্ষণফলে আছে, সেটা আলোচনা করব। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে ক্রমান্বয়ে বেশি পরিমাণে উপকরণ নিয়োগ করলেও উৎপাদন কিন্তু সেই হারে বাড়ে না, অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ করা হয় উৎপাদন তার তুলনায় কম হারে বাড়ে। এটা কার্যকর হচ্ছে ভূমিতে। এটা যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখি, তাহলে দেখো, লম্ব অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং ভূমি অক্ষে উপকরণ। ধরো এক্ষেত্রে আমরা শ্রম নিয়োগ করেছি, বলে ভূমি অক্ষে আমরা শ্রম দেখালাম। এটা হচ্ছে উৎপাদন রেখা। L1, L2, L3, L4 এভাবে করে আমরা উপকরণ নিয়োগ বাড়িয়েছি সমান পরিমাণে। L1, L2 সব কিন্তু সমান পরিমাণ, মানে একই হারে আমরা উপকরণ নিয়োগ বাড়িয়েছি। তো সেখান থেকে দেখো আমরা উৎপাদন পেয়েছি, যখন OL1 পরিমাণ শ্রম নিয়োগ করেছি তখন উৎপাদন পেয়েছি OQ1 পরিমাণ। যখন শ্রম নিয়োগ OL1 থেকে L1, L2 পরিমাণ বাড়িয়েছি, উৎপাদন কিন্তু Q1, Q2 পরিমাণ বেড়েছে। তাহলে প্রথম উৎপাদন হয়েছে OQ1, পরবর্তীতে হচ্ছে Q1, Q2 একই পরিমাণ শ্রম নিয়োগ করে। তো প্রথম অবস্থার চেয়ে দ্বিতীয় অবস্থায় কিন্তু উৎপাদন কম বেড়েছে। আবার দেখো, L2, L3 পরিমাণ
উপকরণ নিয়োগ যখন বাড়িয়েছে তখন কিন্তু উৎপাদন Q2 Q3 পরিমাণ আরও কম বেড়েছে উৎপাদন উপকরণ নিয়োগের তুলনায়। আবার L3 L4 পরিমাণ উপকরণ নিয়োগ যখন বাড়িয়েছে তখন কিন্তু উৎপাদন Q3 Q4 পরিমাণ বেড়েছে। তো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে উপকরণ নিয়োগ একই হারে বাড়ালেও উৎপাদন কিন্তু কম হারে বেড়েছে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং এই বিধিটা ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। তো ভূমির বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসা যাক শ্রমে। শ্রম হচ্ছে যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমকেই শ্রম বলে। তবে অর্থনীতিতে যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে যদি অর্থ উপার্জন করা যায় তবে সেটাকেই শ্রম হিসেবে ধরা হয়। তো শ্রমেরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন শ্রমকে প্রদান করে শ্রমিক, শ্রমিককে কোনো না কোনো মানুষ, ফলে শ্রম জীবন্ত উপকরণ। শ্রম একটা জীবন্ত উপকরণ, ফলে শ্রম হচ্ছে কি একটা সক্রিয় উপকরণ, সবসময় ক্রিয়া করতে পারে বা সচল। শ্রম গতিশীল হয় কারণ শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে বা যেতে পারে। শ্রম এবং শ্রমিক অবিচ্ছেদ্য। যদি বলো আমি শ্রম নিব, তোমার শ্রমটুকু নিব, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু সম্ভব না। ফলে শ্রম কি? শ্রম এবং শ্রমিক অবিচ্ছেদ্য। আবার দেখো, শ্রম যেমন উৎপাদনের একটা উপকরণ, ঠিক তেমনিভাবে শ্রম কিন্তু উৎপাদনের একটা উদ্দেশ্যও বটে। কারণ শ্রমিক তার শ্রম প্রদান করে এবং সেই শ্রমিক কিন্তু কোনো না কোনো মানুষ, তার ভোগেরও প্রয়োজন হয় এবং সেই উৎপাদন হয় কিসের জন্য? কোনো মানুষের জন্য, যাতে মানুষ ভোগ করতে পারে। ফলে বলা যায় যে শ্রম যেমন একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উৎপাদনের উদ্দেশ্য বটে, কারণ শ্রমিকই উৎপাদিত দ্রব্য ভোগ করে। এবারে দেখো, আমাদের মতো শ্রমবহুল দেশে কিন্তু শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা কম থাকে, অর্থাৎ শ্রমিকরা জোর করে বেশি মজুরি আদায় করে নিতে পারে না। অপরদিকে যদি মজুরির পরিমাণ অত্যাধিক বেশি হয় তাহলে কিন্তু শ্রমিকরা তাদের শ্রমও বেশি দিতে চায় না, কারণ কম পরিমাণ শ্রম দিয়েই তারা অধিক মজুরি পাচ্ছে। ফলে বলা যায় যে অধিক মজুরির হারের সাথে শ্রমিকের যোগানের সম্পর্ক বিপরীতমুখী হয়। তো আশা করি তোমরা শ্রমের বৈশিষ্ট্য বুঝতে পেরেছো বা শ্রম সম্পর্কেও বুঝতে পেরেছো। এবার আসা যাক মূলধন। তো মূলধন উৎপাদনের একটা উপকরণ, এমন উপকরণ যেটা একবার উৎপাদিত হয়ে পরবর্তীতে আবার উৎপাদন কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, যেটা একবার উৎপাদিত হয়ে পরবর্তীতে আবার উৎপাদন কাজে সাহায্য করে। যেমন ধান বীজ, ধান উৎপাদন করা হয় কি জন্য? মূলত ধান থেকে চাউল তৈরি করা হয়, চাউল থেকে ভাত তৈরি করে আমরা সেটা খাই, কিন্তু সবটাই কিন্তু খেয়ে ফেলা হয় না। ধানের কিছু অংশ রেখে দিতে হয় কি জন্য? পরবর্তী বছর আবার ধান বোনার জন্য। তো এই যে অংশটুকু রেখে দেওয়া হয় সেটাই হচ্ছে কি? মূলধন। কারণ ধান একবার উৎপাদিত হলো, উৎপাদন হওয়ার পরে সেটা পরবর্তীতে আবার উৎপাদনের জন্য রেখে দেওয়া হলো, তো ধানের এই অংশটা হচ্ছে মূলধন। মূলধনের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, মূলধন হচ্ছে কি? অতীত শ্রমের ফল। মূলধন একবার শ্রম দিয়ে উৎপাদন করতে হয়, তারপরে পরবর্তীতে উৎপাদন কাজে লাগে, ফলে এটা হচ্ছে অতীত শ্রমের ফল। মূলধন কিন্তু মোটামুটিভাবে সঞ্চয় করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সঞ্চয় করে রাখা যায় না। তো শ্রমও কিন্তু সঞ্চয় করে রাখা যায় না কোনোভাবেই। মূলধন দেখো, আমরা এই সময়টা কাজে লাগছে না, ধরো একটা যন্ত্র, সেটা এখন ওই যন্ত্র দিয়ে আমি কোনো দ্রব্য উৎপাদন করছি না, পরবর্তীতে করবে, এর জন্য আমি রেখে দিতে পারি। কিন্তু একজন শ্রমিক এখন কাজ করছে না, তার যে কর্মোদ্যম এইটুকুকে আমি সঞ্চয় করে রেখে পরবর্তীতে কাজে লাগাবো, এটা কি সম্ভব? সম্ভব না। ফলে শ্রম হচ্ছে সঞ্চয় করে রাখা যায় না, কিন্তু মূলধন মোটামুটিভাবে সঞ্চয় করে রাখা যায়। মূলধন কিন্তু নিষ্ক্রিয় উপাদান, মূলধন কিন্তু সচল না বা জীবন্ত উপকরণ না। মূলধন একটা নিষ্ক্রিয় উপকরণ। আমাদের ভূমিও কিন্তু একটা নিষ্ক্রিয় উপকরণ। দেখো, মূলধন হচ্ছে গতিশীল, মূলধনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, ফলে মূলধন মোটামুটিভাবে গতিশীল। তার সাথে তোমরা মূলধন সম্পর্কেও বুঝতে পেরেছ। এবার আসা যাক সংগঠনে। সংগঠন হচ্ছে এমন উপকরণ যে উপকরণ ভূমি, শ্রম এবং মূলধনের সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদনকে তার লক্ষ্যে পৌঁছায়। অর্থাৎ মূল উৎপাদন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পাদন হয় হচ্ছে সংগঠনের মাধ্যমে, আর যে ব্যক্তি এই কাজটা করে সে হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা।
তো যেহেতু সংগঠক বা উদ্যোক্তা একজন ব্যক্তি এই কাজটি সম্পাদন করে, ফলে সংগঠনকে কিন্তু এক বিশেষ ধরনের শ্রম বলা যায়। সংগঠকও একজন শ্রমিক, অর্থাৎ এক বিশেষ ধরনের শ্রমিক। তো উৎপাদনের যাবতীয় ঝুঁকি এই সংগঠককে বহন করতে হয়। আবার যদি মুনাফা হয় বা অতিরিক্ত লাভ হয়, সেটার সুফলও ভোগ করে এই সংগঠক। তো তোমরা সংগঠন বা সংগঠক সম্পর্কেও হয়তোবা বুঝে গেছো। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তারপরেও তোমাদের পাঠ্য বইয়ে এই উৎপাদন এবং উৎপাদনের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে যে বিষয়টুকু লেখা আছে সেটুকু তোমরা পড়ে ফেলবে। পড়ার পরে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।